বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা আজকে আমরা পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের কিছু করণীয় বা কিছু বর্জনীয় বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং এটি অনেকগুলো ধাপে আমাদের কাজগুলো ইনশাল্লাহ আসবে। ফার্স্ট আমরা দেখি যে আসলে আমরা যে পরীক্ষা দিতে যাচ্ছি, আল্লাহ যদি রহম করে তো চলতি মাসের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এই পরীক্ষা দেওয়ার পূর্বে তোমরা তোমাদের জীবনে আরো প্রায় 10টি বড় পরীক্ষা ফেস করেছো, প্রথম শ্রেণীতে, দ্বিতীয় থেকে দশম পর্যন্ত, বিভিন্ন ধাপে। সেটি নাম হয়তো বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, বিভিন্ন নামে। কোনো কোনো সময় মান্থলি পরীক্ষা হয়েছে। কিন্তু এই পরীক্ষাগুলোর কোনো রিপোর্ট সরকারিভাবে কোনো রকম নথিভুক্ত করা নাই, যে সার্টিফিকেট বলে তুমি পরবর্তীতে কোথাও গিয়ে বলতে পারবা যে তুমি ক্লাস 6-এ কেমন স্টুডেন্ট ছিলে, ক্লাস 8-এ এসে কেমন হলে, অথবা ক্লাস 3-তে তুমি তোমার মানে স্টুডেন্ট কোয়ালিটি কেমন ছিল। কোনো রেকর্ডেড থাকে না। এটাই ফার্স্ট পরীক্ষা জীবনের, যে পরীক্ষাটা সরকারিভাবে তুমি একটা সার্টিফিকেট পাবা, এবং এই সার্টিফিকেটের মাধ্যমে পরবর্তী কর্মজীবনে যদি তুমি প্রবেশ করতে যাও, তাহলে এই সার্টিফিকেট তোমার কিন্তু সেখানে মূল্যায়ন হবে যে হ্যাঁ তুমি এই ধরনের স্টুডেন্ট। এখন তুমি এই যে তার আগে যে 10টি বছর পড়াশোনা করেছে, এই পড়াশোনা নিয়ে কোনো প্রশ্ন যদি কেউ করে, তাহলে তোমাকে নিজের থেকে বলতে হবে যে আমি এই ক্লাসে এমন ছিলাম, এই ক্লাসে এমন ছিলাম, এরকম। বাট এসএসসি পরীক্ষায় এমনও আছে যে প্র- একেবারে প্রথম থেকে শুরু করে অর্থাৎ এই দশম ক্লাস পর্যন্ত কোন স্টুডেন্ট হয়তো অনেক ভালো রেজাল্ট স্কুলে করেছে, কোনো কারণে তার প্রস্তুতিগত দুর্বলতার জন্য হোক, অথবা অন্য কোনো দৈব কারণে হোক, সে যদি তার এই এসএসসি অথবা দাখিল অথবা অন্য কোনো সমমানের পরীক্ষায় কোনো কারণে খারাপ করে, তাহলে তাকে আমরা হয়তো দুর্বল এবং খারাপ মানের স্টুডেন্ট হিসেবেই চিহ্নিত করব। আবার এরকমও হয়, সে অসৎ উপায় অবলম্বন করে হোক, ভালো প্রস্তুতির জোরে হোক, বা কৌশলগত কোনো বিষয়কে অবলম্বন করার জন্য হোক, অনেক মধ্যম মানের বা দুর্বল স্টুডেন্ট অনেক সময় ভালো রেজাল্ট কিন্তু করে ফেলে। তো এখন তার রেজাল্টে যখন লেখা থাকে A+ অথবা গোল্ডেন, অথবা অনেক ভালো মার্কস সে হয়তো তুলছে, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি তাকে অনেক ভালো স্টুডেন্ট বলেই জেনে থাকি। তা কাজেই এই এসএসসি অথবা পরবর্তীতে ইন্টারমিডিয়েটে যে এইচএসসি পরীক্ষা, এই দুটোকে আমরা বোর্ডের স্বীকৃতি দেওয়া হলেও অনেক ক্ষেত্রে কিন্তু বোর্ডের পরীক্ষার ফলাফলের সাথে ওই স্টুডেন্টের যে গুণগত মান, এটির কিন্তু মিল থাকে না। এর সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের প্রচলিত যে মেডিকেল বুয়েটের পরীক্ষা, অথবা দেশের নামকরা যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যে ভর্তি পরীক্ষায় অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যায়, বিশেষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, প্রায় প্রত্যেকবারই বিগত কয়েকটা সালের যদি আমরা রেজাল্টকে পর্যালোচনা করি, তাহলে দেখতে পাওয়া যাবে যে সেখানে 90%-এর কাছাকাছি স্টুডেন্টরা তারা পাশ করার জন্য যে মিনিমাম নম্বর, এটি তুলতে পারছে না। অথচ তারা কিন্তু এসএসসি এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি উভয় পরীক্ষাতেই A+ অথবা গোল্ডেন তোলা স্টুডেন্ট। তো এতেই প্রমাণ হয় যে সবসময় সার্টিফিকেট হয়তো ওই স্টুডেন্টের গুণগত মান আসলে কেমন এটি প্রকাশ হয় না। কিন্তু এরপরেও আমাদেরকে তো আসলে বাস্তবতা মানতে হবে। এই কারণের জন্য আমি
আজকের এই আলোচনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছি, যে আমরা আজকের এই প্রিপারেশনে দেখব যে কিভাবে আজকে এই 10টা বছর ধরে শেখা আমাদের জ্ঞান অর্জন, আমাদের এই শিক্ষা, এগুলোকে আমরা সামনে যে পরীক্ষা আসছে সেখানে যথাযথভাবে কাজে লাগানোর মধ্য দিয়ে আমরা নিজেদেরকে সুন্দর করে উপস্থাপন করতে পারি। তো এখন ফার্স্ট অপশনটা হলো যে পরীক্ষাটাকে আমরা একটা যুদ্ধক্ষেত্র হিসেবে ভাবতে পারি। এই যুদ্ধক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পরীক্ষা এটার অর্থটা কি? আমাদেরকে একটা শর্ত দেওয়া হয় যে 3 ঘন্টা বা 2.5 ঘন্টা বা 2 ঘন্টা একটা বিভিন্ন আইটেমসের সময় দেয়া হয়, এবং সময় দিয়ে একটা নির্দিষ্ট কাঠামোবদ্ধ প্রশ্ন দিয়ে আমাদেরকে এই শর্ত দেওয়া হয় যে এই সময়ের মধ্যে এখান থেকে কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সারগুলো আমাদের যথা নিয়মে করতে হবে এবং নির্ভুলভাবে। তাহলে এখানে শর্তগুলো কি দাঁড়ালো? আমাদের সময়ের মধ্যে অ্যান্সার করতে হবে। অনেকেরই হয়তো অ্যান্সার সব জানা আছে, কিন্তু সে সময়ের মধ্যে অ্যান্সার করতে পারে না। তাহলে সময়ের মধ্যে যদি সে অ্যান্সার করতে না পারে, তাহলে তার ওই জানার কিন্তু কোনো মূল্য নাই। আবার কেউ হয়তো সময়ের মধ্যে অ্যান্সার করতে পারে, বাট অ্যান্সার গুলো ভুল হয়, তার লেখাতে প্রচুর ভুল থাকে। আহ সেটাও কিন্তু তার কাছে একটা নিষ্ফল অবস্থান তৈরি করে। দেখা যায় আমাদের অ্যান্সারটা হতে হবে অবশ্যই উক্ত সময়ের মধ্যেই, যেটি কাঠামোবদ্ধভাবে দেয়া আছে। আর দ্বিতীয় অপশন হলো অবশ্যই আমাদেরকে নির্ভুল অ্যান্সার করতে হবে। তা আজকে আমাদের আলোচনার মূলত ফোকাস পয়েন্ট থাকবে যে আমরা কিভাবে আমাদের অর্জিত যে শিখন, আমরা যে শিক্ষাটা এই 10 বছরে অর্জন করেছি, বিশেষ করে সর্বশেষ 2 বছরের কথা যদি বলি, নবম দশম, তো এই শ্রেণীগুলোতে অর্জিত জ্ঞানগুলো আমরা কিভাবে আমরা ওই আমাদের সামনে যে 3 ঘন্টা সময় প্রত্যেকটা পরীক্ষাতে দেয়া হচ্ছে, সেখানে হয়তো এমসিকিউ থাকবে, সেখানে হয়তো সিকিউ থাকবে, তো এই অংশতে আমরা কিভাবে সেটি সঠিকভাবে ব্যবহার করব, মূলত আমাদের আলোচনা সেদিকেই কেন্দ্রীভূত থাকবে। তাহলে আমাদের এখানে একটা পয়েন্ট কিন্তু ক্লিয়ার, যে 10 বছরের সাধনার ফল কিন্তু আমাদের কাছে আসার জন্য সময় কিন্তু মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময় যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই 10 বছরের সাধনাটা সাকসেস হবে। নতুবা এই সাধনাটা আমাদের কাছে একটা পীড়াদায়ক স্মৃতি হিসেবে থাকবে, যে আমরা এত পরিশ্রম করলাম কিন্তু কাঙ্ক্ষিত ফলটা আমাদের কাছে আসলো না। তা আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য এটি, যে আমাদের এই অর্জিত জ্ঞানকে কিভাবে আমরা পরীক্ষাতে ভালো অ্যাপ্লাই করব। তো ফার্স্ট আমরা ভাবি যে পরীক্ষার প্রিপারেশনের যে ধাপগুলোর মধ্যে আমাদের ইনস্ট্রুমেন্টগত ধাপগুলো, কি কি জিনিস পরীক্ষাতে দরকার হয়। কমন কতগুলো জিনিস আছে, যেমন স্কেল, তারপর বেশ কিছু কলম, মূল প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড, এগুলো কন্টিনিউয়াসলি প্রত্যেক পরীক্ষাতে নিয়ে যেতেই হয়। তার সাথে খুচরা কিছু টাকা, অন্তপক্ষে যাওয়া আসা করার মতো মিনিমাম টাকা যেন সাথে থাকে। এখন প্রশ্ন হলো যে হয়তো অনেকে ভাববে যে এগুলো তো প্রস্তুতির আবার কি অংশ? আসলে হয় কি, দেখা যাচ্ছে সকালবেলা অনেকের মনে পড়ে, আমি তো কলম রেডি করি নাই, কোন তারপরে এখন সে তাড়াহুড়ো করে এখন কাছের কাছে যেটাই পায় সেটা নিয়ে সে মানে দৌড়ানোর চেষ্টা করে। দেখা যাচ্ছে যে স্কেল সে হয়তো সারাক্ষণই ব্যবহার করছে, বাট ওই সময় যাওয়ার সময় আর খুঁজে পাচ্ছে না। আমাকে একটু বলো তো, এরকম ঘটনা অনেক সময় হয় না, যে প্রয়োজনের সময় তোমাদের একটা জি স্যার। দরকারি জিনিস দেখবে হাতের কাছেই খুঁজে পাওয়া যাচ্ছে না? অনেক ক্ষেত্রে হয় কি না? জি স্যার, হয়তো এরকম প্রায় প্রায় হয়। হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু ঘটে। তাহলে আমাদের কমন যে জিনিসগুলো লাগবে, আমি বলবো যে এটার একটা তালিকা
তোমরা আগেই করে রাখবা যে আমাদের এই জিনিসগুলো প্রত্যেক পরীক্ষায় লাগবে। সেই জিনিসগুলো তোমরা তোমাদের যেহেতু অনুমোদিত ভাবে একটা আহ মানে ওখানে মনে হয় একটা ফাইল তোমাদের নিয়ে যাওয়ার অনুমতি থাকবে, যেখানে স্পষ্টভাবে বাহির থেকে সব দেখা যায়, এরকম একটা স্বচ্ছ ফাইল। তো সে ফাইলে তোমাদের বৈধ কাগজ হবে, প্রবেশপত্র, তারপর রেজিস্ট্রেশন কার্ড, একটি স্কেলটা অবশ্যই তোমাদের এটা প্লাস্টিক স্কেলটাই হতে হবে। আর লোহার স্কেল কিন্তু অনুমোদিত না, এটা অবদান কেউ নিয়ে যেও না। আর দ্বিতীয় হলো কলম। কলম নিয়ে আমাকে একটু বলতেই হয়, কলম অনেক সময় দেখা যায় যে পরীক্ষার আগে অনেকেই গিফট করে, খুব ভালো কলম সেগুলো। বাট তুমি যে কলমে নিয়মিত লিখে অভ্যস্ত, সেই কলম যদি 4-5 টাকা দামেরও হয়ে থাকে, আমি বলবো ওই কলমই তোমাকে বেশ কিছু কলম রেডি করে নিতে হবে। প্রয়োজনে 1 ডজন বা তার কিছু কম বেশি কলম তুমি নিয়ে এসে তোমার আম্মু বা আব্বুর সহযোগিতা নিয়ে বা পরিবারের অন্য কোনো সদস্যের সহযোগিতা নিয়ে সবগুলো কলমের অন্তত সামান্য একটু করে কালি কমায় রাখবা, মানে কলমটা যেন নতুন না হয়। এটা সুবিধা কি হবে, পরীক্ষাতে লিখতে কিন্তু সুবিধা হবে, দ্রুত তুমি লিখতে পারবা। কারণ নতুন অবস্থায় প্রথম দিকে ওই কলমে যে মমের আবরণ থাকে, এটাতে একটু সময় লাগে, দেখবে লেখাটা দ্রুত হচ্ছে না। কি হয় না এরকম প্রবলেম? জি স্যার। আচ্ছা। তারপর আহ আমি বিশেষ করে যাওয়া আসার ক্ষেত্রে অনেকের একটা মাইনাস পয়েন্ট আছে, কি যে পরীক্ষার ঠিক 10 মিনিট আগে গিয়ে হাজির হয়, অনেকে পরীক্ষার সময় পার হয়ে যায় তারপরে গিয়ে কেন্দ্রে হাজির হয়। এইটা খুব ভালো প্র্যাকটিস নয়, বিশেষ করে এই বোর্ড পরীক্ষার জন্য। বোর্ড পরীক্ষার ফার্স্ট দিনে তোমাদেরকে অবশ্যই প্রথম টার্গেট রাখতে হবে যে আমরা 1 ঘন্টা আগে যাব। কেন? কারণ নর্মালি সরকারের যে বিধান আছে সেটিতে হাফ ঘন্টা আগে যাওয়ার কথা বলা আছে। বাট প্রথম দিন তুমি তো নিজেও জানো না যে আসলে সময় কতটুকু লাগবে। এটা একটা অনুমান করা হয় যে এত সময়ের মধ্যে দেওয়া হবে, কিন্তু তোমার যেন ওই সময়টা এমন হয় যে আমি 9টায় গিয়ে কেন্দ্রে পৌঁছিব প্রথম দিনের জন্য। তাহলে হবে কি যে আল্লাহ না করুক কোনো কারণে যদি কোথাও জ্যাম পাকে অথবা গাড়ি পেতে সমস্যা হয়, তাহলে তোমার হাতে কিন্তু একটা ভালো সময় থেকে যাচ্ছে, ফলে তুমি টেনশনটা কিন্তু ওইভাবে করবা না। আর প্রথম দিন অধিকাংশ সাথে গাইডিয়ান থাকে, আর সুতরাং তুমি বই বা নোট এগুলো সাথে নিতেই পারো, যে আমি বসে বসে যেতে যেতে পড়বো। হ্যাঁ, তুমি ওখানে সেন্টারে ঢোকার ক্ষেত্রেও তুমি যতক্ষণ ঢুকছো না এতক্ষণ তো তুমি বই পড়তেই পারো, নোট করতেই পারো। সুতরাং ওই বাসায় পড়ে যাওয়ার টেনশন না করে বরঞ্চ তুমি একটু আগে গিয়ে যদি একটা নিরাপদ জায়গায় বসে কিছুক্ষণ বিশ্রাম করলে, একটু হালকা পাতলা কোনো নোট বা বই দেখা লাগলে দেখলে, বা মেন্টালি একটু নিজেকে একটু রিফ্রেশ করলে, এটা করতে পারো। প্রথম দিনের জন্য এটি করা উচিত। পরবর্তী দিনের জন্য যখন দেখলে যে একটা সময় তোমাদের ফিক্সড হয়ে গেল যে না এতক্ষণ সময় লাগবে, তাহলে ও যতক্ষণ লাগবে তার চেয়ে 15 মিনিট সময় বাড়তি নিয়ে তোমরা বের হবা। অর্থাৎ অবশ্যই অবশ্যই 9:30টায় বাসা কেন্দ্রে গিয়ে পৌঁছিবা, এটা কনফার্ম করতে হবে। তো আশা করি এই সময়গুলো নিয়ে যেন কখনো টেনশন না হয়, কারণ ওই যাওয়ার সময় যদি অতি অতি মাত্রায় টেনশন হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার এই 2-3 দিনে পড়া জিনিস অনেক ভুলে গেছো। পরীক্ষায় গিয়ে একবারে হাঁপাতে হাঁপাতে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এটা একেবারেই করা উচিত না। আর ঘুম জাগা নিয়ে আমার পরামর্শ হলো এইটুকুই, যে নতুন করে অভ্যাস তৈরি করার কোনো দরকার নেই। যাদের ঘুম জাগার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে বলবো একটু কম জাগো। যে এখন তুমি হয়তো আগে থেকে 11টায় শুইছো, এখন আমি যদি বলি কাল থেকে 9টায় শো, তাহলে তো এটা বাঞ্ছনীয় নয়। তুমি 11টায় শুইছো, সেটা নয় আর হাফ ঘন্টা আগে শোয়ার চেষ্টা করো। আবার কেউ হয়তো দেখা যাচ্ছে যে না সে 10টার মধ্যেই ঘুমিয়ে যায়, সে যেভাবে আগে থেকে অভ্যাস করে আসছে সেটি করাই ভালো। কারণ পরীক্ষার মধ্যে নতুন অভ্যাস না করাটাই উত্তম। তবে সর্বদাই উত্তম আর্লি টু বেড আর্লি টু রাইজ। আগে ঘুমাতে যাও, আগে ঘুম থেকে ওঠো। তা যা হোক, নতুন অভ্যাস নতুন করে করার দরকার নাই, তুমি যেভাবে অভ্যস্ত হয়েছো সেভাবেই করো। তবে তার মানে আবার এটা নয় যে আমাদের পরীক্ষায় পৌঁছিতে হবে 9:30টায়, আমি ঘুম থেকে উঠলাম 9টায়। এটা যেন না হয়, এটা কোনোভাবেই করা যাবে না।
ঘুম পরীক্ষার আগের দিন যতটুকু পারা মানে আমাদের দরকার ততটুকু পারতেই হবে, তা না হলে পরীক্ষার খাতায় লিখতে গিয়ে দেখা যাবে যে সে হয়তো নানা রকম সমস্যায় কিন্তু ফেস করবে। এখন খাওয়া দাওয়ার প্রসঙ্গ নিয়ে আসি। আমাদের মা বাবা বা পরিবারের অন্যান্যদের এক ধরনের মেন্টালিটি থাকে, পরীক্ষা হচ্ছে সুতরাং বিশেষ খাবার আয়োজন করো। এটা আমাদের একটা রং আইডিয়া। তোমরা নিয়মিত যে খাবারগুলো খেয়ে আসছো সেটা পারিবারিকভাবে বিভিন্ন জনের বিভিন্ন খাবার পছন্দের থাকে। আমি বলবো ওই নিয়মিত খাবারগুলোই কন্টিনিউ করা উচিত পরীক্ষার মধ্যে। বিশেষ কোনো খাবার গ্রহণে হঠাৎ করে কিন্তু পেটের পীড়া হওয়া বা অন্য কোনো সমস্যা কিন্তু হতে পারে। কেউ হয়তো দেখা যায় পরীক্ষা উপলক্ষে পিঠা খাওয়া শুরু করছে, কেউ হয়তো আরো বিশেষ ধরনের, হয়তো কারো মনে করো দুধ জাতীয় খাবার খেলে হজম হয় না, অনেকেরই কিন্তু আছে। কিন্তু দেখা যায় পরীক্ষার সময় বাবা মা শখ করে তাকে হয়তো পায়েস খাওয়াচ্ছে, এখন ওটা খেয়ে দেখা যাচ্ছে পেটের প্রবলেম দেখা দিল। এগুলো অনেক ছোট আলোচনা, কিন্তু এগুলোর ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়। সে অসুস্থ হওয়ার অর্থই হচ্ছে পরের দিন পরীক্ষা তার নিশ্চিত খারাপ যাবে। তা কাজেই আমি বলবো যে যে খাবারগুলো সে নিয়মিত খেয়ে অভ্যস্ত, যে খাবার সে কন্টিনিউয়াসলি খায়, হ্যাঁ সে খাবারগুলোর মধ্যে একটু ভালো খাবারের আয়োজন অবশ্যই অবশ্যই করতে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট যে খাবারগুলো প্রচলিত নয়, যে খাবারে তার অ্যালার্জি আছে, যে খাবারে তার প্রবলেম হয়, সেগুলোর আয়োজন কোনো ক্রমেই করা উচিত না। এবং নিজেদের খাওয়া দাওয়া করার সময় এটি সব সময় খেয়াল করতে হবে যে আমাদের কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ করা যাবে না। তারপর বাইরে চলাচল নিয়ে, পরীক্ষার সময় অনেক সময় দেখা যাবে, যেমন তোমাদের ফার্স্ট পরীক্ষার পর সম্ভবত 3-4 দিন বা 5 দিন পর্যন্ত মনে হয় বন্ধ আছে, তাই নাকি? জি স্যার। প্রথম পরীক্ষার পর দ্বিতীয় পরীক্ষা মেবি 14-15 তারিখে, 14 তারিখ তো হবে না, 15 তারিখের দিকে। তো জি এখন স্যার, দেখা 15 তারিখ। যাচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে এরকম একটা দীর্ঘ বন্ধ অনেক পরীক্ষার মাঝখানে হয়তো থাকতে পারে। এই চলো আগে ফুটবল খেলে আসি, আরেকজন করছে না মোটর সাইকেল চালায় আসি। কিন্তু একবারও কি কেউ ভেবে দেখছে যে আমি যে ফুটবল খেলতে যাচ্ছি অথবা মোটর সাইকেল চালাতে যাচ্ছি, আল্লাহ না করুক কোন একটা দুর্ঘটনা ঘটে গেল, কারণ আমি যখন খেলতে যাচ্ছি আমার পা ভাঙতে পারে, আমি পিছলে পিছলে পরে আমি আঘাত পেতে পারি, কারোর সঙ্গে হাত কাড়াকাড়ি করতে গিয়ে আমার হাতে আঘাত মানে চোট পেতে পারে, হতে পারে তো নাকি? এগুলো কি অসম্ভব? না আর স্যার, হতে মোটরসাইকেল পারে। মোটরসাইকেলের দুর্ঘটনা তো এখন মানে কি বলবো, এটা একটা কমন ফ্যাক্ট হয়ে গেছে। আমাদের নতুন প্রজন্ম ছেলে মেয়েরা যে কি বোঝে এই মোটরসাইকেল চালাতে গিয়ে তারা সাপের মতো বাঁকাতে থাকে, আর অনাকাঙ্ক্ষিত অনেকগুলো দুর্ঘটনার শিকার হয়। তারা নিজেরা কষ্টর মুখে পড়ে এবং মা বাবাকেও কষ্টের মুখে ফেলে। তো যা হোক, আমার মনে হয় যে এই সময়গুলোতে এই ধরনের কোনো রকম অ্যাডভেঞ্চার কোনো কাজ করা যাবে না। একদম নর্মাল থাকতে হবে এবং প্রতিটা মুহূর্ত নিজেকে এরকম ভাবতে হবে যে আমি যেন কোনো দুর্ঘটনার মুখে না পড়ি, আমি যেন কোনোভাবেই ইনজর্ড না হই। আমি যদি ইনজুরিতে পড়ি, আমি যদি কোনো কারণে এই সময়ে সমস্যায় পড়ি, তাহলে কিন্তু বিপদ। অনেক সময় কিন্তু আমাদের এগুলো মাথায় থাকে না, বাট বিপদ ঘটে যাওয়ার পর অনেকের মনে হয় যে হারে কি করলাম আমি। হুম। আমি অনেককেই দেখেছি, ঠিক আছে, চাকরিতে মানে সে চান্স পেয়েছে, বিশেষ করে আমি আর্মি বা বিডিআর অথবা তোমার পুলিশ এরকম যেগুলো মানে প্রশাসনের মানে ক্ষেত্রে হয়, সে চাকরিতে চান্স পেয়েছে, এখনো কিন্তু জয়েন করে যে সে ইয়েতে যাবে, ট্রেনিং এ যাবে, এরকম পূর্ব মুহূর্তে অনেকে বাসায় আসে না। বাসায় আসে অতি আনন্দে মোটর সাইকেল চালান শুরু করে, না হলে খেলা শুরু করে, দেখবে যে হা পায়ে একটা খাম করে ফেলছে। আচ্ছা তার তখন কতটা বিপদ। সে কিন্তু এখনো, কারণ প্রথমে কিন্তু চাকরি তার স্থায়ী না, কারণ কেবলই তো সে চান্স পাইছে। তা কাজেই আমাদের অনেক সময় এই খামখেয়ালিপনা কাজগুলো আমাদের জীবনে অনেক বড় বিপর্যয় কিন্তু ডেকে নিয়ে আসে। আচ্ছা আমি এখন পর্যন্ত যা বলেছি তোমাদের মাথায় কি এগুলো আসছিল যে এই রিস্ক গুলো সত্যি সত্যি পরীক্ষাতে আছে? হ্যাঁ স্যার, ওই যে আশপাশে একটু শুনছিলাম, তাও আবার শুনেও একটু সতর্ক হলাম, বেশ মানে বেশ একটা সতর্ক বার্তার মতো এতগুলো মনে হচ্ছে। এতগুলো ধাপ মনে হয় হয়তো মাথায় আসেনি, আমার বিশ্বাস। সুশৃঙ্খল ভাবে ওইভাবে ভাবেই নাই। এটাই স্বাভাবিক। এখন আমরা আসি যে আমরা
পরীক্ষার সময় পূর্ব রাত্রে বারবার মাথায় কাজ করবে যে আমি আসলে কাল ঠিক মতো লিখতে পারবো তো। কি জানি, কেমন 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 লাগতেছে, আল্লাহ কি ব্যান হয়, কি ব্যান হয়। মানে এই যে একটা দোলা চলে দোলা, এটা কিন্তু বারবার তোমাকে মানসিক ভাবে পিছনে নিয়ে যাবে। তোমাকে তোমাকে এক ধরনের কনফিউশনে ফেলবে, কি জানি কি ব্যান হয়। এইটা থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো ওয়ে কি? পড়াশোনার দিক থেকে তোমাকে কনফিডেন্সলি একটা চিত্র মাথায় আঁকে নিতে হবে। সাপোজ তুমি বাংলা পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে তুমি ভাববা যে বাংলা আসলে সম্ভাব্য গদ্য কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে, পদ্যতে হতে পারে, এগুলোর ভাবে তুমি যদি একটু ভাবতে থাকো, তাহলে দেখবা তোমার মাথায় মোটামুটি একটা সিরিয়াল এসে যাবে যে না এইগুলোই আসার সম্ভাবনা আছে, এগুলোই আসবে, আর আমার এগুলো তো হয়ে গেছে। এভাবে থিঙ্ক করলে দেখবা তোমার এই কনফিউশন গুলো কমে যাবে। আর এর জন্য সবচেয়ে ভালো ওয়ে হলো, তুমি যে বোর্ডের পরীক্ষার্থী, সেই বোর্ডের 2024, 2023, 2022 এইরকম বিভিন্ন সালের প্রশ্ন তুমি একটু টালি করবা। টালি করে তখন পেজ উল্টাবার দেখবা যে না আমার তো সমস্যা মনে হচ্ছে না, আমি তো বেশ 4-5টা বোর্ড দেখলাম, আম, ইনশাল্লাহ পারবো। তাহলে এখানে পারতেছি মানে কি, আমার এরকম প্রশ্নই তো পরীক্ষায় আসবে। এগুলোতে হয় কি, তোমার কনফিডেন্সটা অনেক গ্রো করবে। এই যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া এবং নিজের ওপর নিজের বল খুঁজে পাওয়া, এটা পরীক্ষাকে অনেক অনেক ভালো পজিশনে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ অস্থিতিশীল মন মানসিকতা তোমার পরীক্ষাকে খুবই খুবই ক্ষতিগ্রস্ত করবে। ঠিক আছে, আমার মনে হয় এখন আমরা ফাইনালি পরীক্ষার খাতায় কিভাবে লিখব এটাকে আজকেই বলবো। হ্যাঁ স্যার, একটু ধারণা দেন। আচ্ছা ঠিক আছে, খাতায় আমরা লিখবো কিভাবে? তো তার আগে, খাতা যখন তুমি হাতে পেলে, এই খাতা পাওয়া নিয়ে আমাদের একটা আহ বিষয় অনেকের জানা থাকে না। তা হলো গভর্নমেন্ট যে তোমার 9:30টায় পরীক্ষা কেন্দ্রে হাজির করছেন, এবং ওনার রুলস হলো 40 থেকে 45, অর্থাৎ 9:40 থেকে 45-এর মধ্যে তোমাদের খাতা দিয়ে দেবে, এটাই নিয়ম। কিন্তু কিছু অনভিজ্ঞ ওখানকার কক্ষ পরিদর্শক থাকে, তারা হয়তো আগে থেকে ওই রকম মানে ট্রেনিং প্রাপ্ত না, অথবা তাদের অভিজ্ঞতা নেই। এই কারণে তারা এটা ভাবে যে প্রথমে তো পরীক্ষা হবে এমসিকিউ, তাহলে খাতা আমরা পরে দেব। এরম ঘটনা অনেক কেন্দ্রে ঘটছে। আমরা যে বোর্ডে মানে যে উম, উপজেলায় পরীক্ষা সেন্টার আছে, ওই উপজেলার একটা এরকম পর্যালোচনামূলক একটা সভা ডেকেছিল টিএনও মহোদয়ের কাছ থেকে। আমি সেই সভাতে ছিলাম। তো সেখানে এই প্রসঙ্গটা আসছে, এবং তিনি খুব আক্ষেপ করে বললেন যে ওই টিচারের কিভাবে অনুভূতি হলো যে আমি খাতা এখন দেব না, এখন আমি শুধু এমসিকিউ এর শীটটা দেব। এবং সত্যি তাই করছে, এমসিকিউ এর শীট দিয়েছে। এমসিকিউ এর শীট ছেলেমেয়েরা পূরণ করছে। ছেলেমেয়ের তো তার ওইভাবে তো আর কোনো অভিজ্ঞতা নাই, তারা তো আসলে ওই মানে গ্যাপটা বুঝতে পারেনি যে আমরা আসলে কত বড় বিপদে পড়তে যাচ্ছি। এখন কি হয়েছে, যথারীতি এমসিকিউ দেওয়া হয়েছে, এমসিকিউ তারা ফিল আপ করে দিছে, মানে এটা কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হলো কখন, যখন এমসিকিউ জমা নিল তখন তো হাফ ঘন্টা চলে গেছে। এখন হাফ ঘন্টা যাওয়ার পর সরকার কিন্তু ধরে নিচ্ছে যে 10টায় পরীক্ষা শেষ হচ্ছে, 10:30টায় এমসিকিউ শেষ, তাহলে এমসিকিউ জমা হয়ে গেল। আর 10:30 যখন খাতাটা দিচ্ছে, তাহলে তারা ওটা পূরণ করবে কখন বলো? এখন পূরণ করতে যে 10 মিনিট লাগতেছে, আমি ধরলাম অনেকেই হয়তো এক্সপার্ট আছে, তারা হয়তো 3-4 মিনিটেও করে ফেলতে পারবে। প্রশ্ন হলো যে সময়টাই ব্যয় হচ্ছে, এটা মানসিক চাপ পড়বে না?
হ্যাঁ স্যার, রোল নাম্বার রেজিস্ট্রেশন তো ভুল যাইতেই পারে, ওই সময় ফেলও চলে আসতে পারে এই কারণে। হ্যাঁ, এটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেক ক্ষেত্রেই আমি কিন্তু একবার ডেফিনেটলি বলেছি এটা ঘটছে। এটা অনেক কেন্দ্রে ঘটছে যে এই বিষয়টা ওখানে আলোচনায় আসছে, এবং আমি নিজেও এটার সাক্ষী আছি যে একটা কেন্দ্রে এটা ঘটছে। এবং যে বিষয়টা আমি সেখানকার, মানে কি বলবো যে, এটা আমি বলবো যে ওই যারা কক্ষ পরিদর্শক ছিল তাদের দায়িত্ব জ্ঞানহীনতার তারা একটা পরিচয় দিয়েছে, কারণ এই কমলমতি ছেলে মেয়েদের তারা একটা বিপদের মধ্যে ফেলে দিছে আর কি। তো ফলে পরে অনেকেই বের হয়ে এসে ওই নির্দিষ্ট বিষয়ে তারা আক্ষেপ করে বলতেছে যে আমার কারো 5 অ্যান্সার বাকি, কারো 10 অ্যান্সার বাকি। যদিও প্রথম দিনে তো এমনিতেই সমস্যা থাকে, কারণ প্রথম দিনে কিন্তু খুব দ্রুত গতিতে লিখতে পারে না। হুম, একটু সমস্যা হয়, হাত ভারী থাকে। এখন প্রশ্ন হলো যে তোমার অবশ্যই এইরকম কোনো ঘটনা কিন্তু অনেক কেন্দ্রেই ঘটতে পারে। তোমরা অবশ্যই ওই সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শক যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করে তোমরা খাতা অবশ্যই আগে নিয়ে নিবা। যদি খাতা দিতে তারা অনীহা প্রকাশ করে, সেক্ষেত্রে প্রয়োজনে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করবা। তোমরা একবার সরাসরি কেন্দ্রীয় সচিবের দ্বারস্থ হবা এবং তাকে গিয়ে এই বিষয়টা জানালে তিনি অবশ্যই খাতা দেওয়ার ব্যবস্থা করবেন। তবে কেউ বেয়াদবি করবা না অথবা উচ্ছৃঙ্খল আচরণ করবা না, এটা এটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। ভদ্রভাবে বললেই তারা অবশ্যই এটি নিয়ে তোমাদের সহযোগিতা ইনশাল্লাহ করবে। দ্বিতীয় অপশন হলো যে খাতা ফিল আপ করার সময় আমাদের খুব ঠান্ডা মাথায় আম, একেবারে তোমাদের কি বলা হয় যে প্রবেশপত্র ধরে এই তথ্যগুলো ফিল আপ করা উচিত। অনেকের মুখস্থ থাকে, মুখস্থ তথ্য ফিল আপ করে, এটা সঠিক না। কারণ আমার ওই মুখস্থ চাপ নেওয়ার দরকার কি, আমি দেখে দেখে ফিল আপ করবো। শুধু একটা জিনিস তোমাদের কনফিউশন হতে পারে যে আজকে যে আমাদের বিষয় হলো সাপোজ বাংলা অথবা গণিত অথবা ইংরেজি যেটাই হোক, এর সাবজেক্ট কোড কত। অনেকেরই সাবজেক্ট কোড মুখস্থ থাকে, এটি আমার মুখস্থ ওই সময় ব্যবহার করার কোনো দরকার নেই। আমার যেটা করা উচিত তা হলো আমি যখনই আমার কোশ্চেন হাতে আসবে, সেটা ওই তোমার এমসিকিউ হোক অথবা সিকিউ হোক, তখন তোমার কিন্তু ওই ইয়েটা কোডটা তোমার ফিল আপ করাটা সবচেয়ে উত্তম। কারণ কারণটা কি? কারণ হলো আমাদের তো সেট কোডটা তো তোমার ওই প্রশ্ন পাওয়ার পরেই করতে হয়। তাহলে সেট কোড এবং হলো সেট কোড বুঝতে না, ক সেট খ সেট এটা, আর একটা হলো সাবজেক্ট জি কোড, স্যার। এই দুটা একসাথেই ফিল আপ করা উচিত। তাহলে এই প্রবলেম একবারই থাকবে না, কোনো কনফিউশনও থাকবে না। এটা আমরা যখন পরীক্ষা দিচ্ছি আমাদের সিনিয়র যারা ছিল তারাও আমাদেরকে এই পরামর্শই দিছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমার আল্লাহর রহমতে এই ধরনের সমস্যা কখনো হয়নি। কিন্তু আমি ছাড়া অন্য যারাই এটা নিয়ে একটু ভিন্ন পন্থায় কাজ করছে তাদের অনেকেরই প্রবলেম হচ্ছে। হয়তো তারা পরে কেন্দ্র সচিবের সাহায্য নিয়ে তারা খাতা ঠিক করছে। তো খাতা ঠিক করা লাগবে এই ধরনের কোনো প্রসেসে যেন কেউ যেও না। এরপরেও যদি এক্সিডেন্টলি কারো ভুল হয়ে যায়, তাহলে দ্রুত কেন্দ্র মানে সচিবের মাধ্যমে বিষয়টা যেন অবহিত করা হয় যে আসলে আমার অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের ভুল হয়ে গেছে, এটা সংশোধনের উপায় কি। এখন পরীক্ষাতে তুমি যখন প্রশ্ন এমসিকিউ দিতে যাবা, আমি যদি সাধারণ গণিতের কথা বলি বা তোমার ফিজিক্স কেমিস্ট্রির কথা বলি, এখানে গাণিতিক অংশ মানে অঙ্ক করে করে অ্যান্সার করতে হয়, এরকম কিছু অংশ কিন্তু আসবে। গণিত হলেই যে সমস্তগুলোই গণিত হবে এমন না, কিন্তু গণিতের মধ্যেও কিছু জ্ঞান অনুধাবন আছে যেগুলো ডাইরেক্ট অ্যান্সার লেখা যায়। তো তোমাদের ফার্স্ট কাজ হলো যে দ্রুত তুমি অ্যাট এ গ্লান্স যে অ্যান্সার গুলো করা যায় দ্রুত আগে করে ফেলবা। কারণ দেখবা যে তোমার ওই 25টার মধ্যে বা 30টার মধ্যে অন্তত 10 15 বা এমনকি 20টা পর্যন্ত দেখবা যে একটানেই করা যাচ্ছে। তুমি এরকম করবা না যে আমি এই 10 পর্যন্ত পারছি, 11 নম্বর পারতেছি না, 11 না করা পর্যন্ত 12 যাব না। এই চিন্তাধারা করা ভুল। 12তে একটু, 11তে সমস্যা হচ্ছে তুমি 12টা করে ফেলো, ঠিক আছে। আর 13তে সমস্যা হচ্ছে তাহলে 14 করে ফেলো। এভাবে তোমার যে কয়টা হওয়া সম্ভব দ্রুত করে ফেলে, তাহলে হবে কি যে তোমার প্রত্যেকটার জন্য 1 মিনিট করে সময় বরাদ্দ। কিন্তু 1 মিনিট হলেও তোমার যেহেতু মানে প্রশ্ন পড়তে হয়, অনেক সময় ক্যালকুলেশন করতে হয়, এক্ষেত্রে 1 মিনিটের চেয়ে অনেক সময় বেশি সময় লাগে। তাহলে তুমি যদি প্রথম যদি 15টা প্রশ্ন যদি সাপোজ হাফ মিনিটে যদি করতে পারো, যদি কোনো কারণে হাফ মিনিটে করতে পারো, তাহলে সবচেয়ে বড় সুবিধা কি? সবচেয়ে বড় সুবিধা হলো ওই যে তোমার সময়টা যে বাঁচলো,
প্রায় 7 মিনিট সময় বেঁচে গেল। এই 7 মিনিট সময় কিন্তু পরবর্তী প্রশ্নগুলোতে সময় দিয়ে তুমি কিন্তু অঙ্ক করার জন্য প্রায় 1.5 থেকে 2 মিনিট করে সময় পাবা। এগুলো কিন্তু একটা প্রিপারেশন, এইগুলো প্রিপারেশন মেন্টালিটিতে আগে থেকে সাজানো না থাকলে ওই সময় গিয়ে একেবারে মানে সে জগায় খিচুড়ি পাকায় ফেলে, এবং বের হয়ে আসে খেলে আফসোস করে, ইস কি করলাম আমি। বুঝতে পারছো কি আমার কথা? এখন আসো লিখিত অংশ নিয়ে। লিখিত অংশ নিয়ে তোমার ফাইনাল যে বিষয়টা থাকবে সেটা হলো, আমি প্রশ্ন অ্যান্সার করবো। আমি এখানে হয়তো ফিজিক্স হিসেবে অ্যান্সারটা দিচ্ছি, যে আমি পদার্থবিজ্ঞান অ্যান্সার করবো, আমার 8টা প্রশ্ন আসছে, 5টা অ্যান্সার করতে হবে। আমি বাংলা অ্যান্সার করব, আমার 11টা প্রশ্ন আছে, অবশ্য বিভিন্ন বিভাগ আছে সেখানে। তো এই বিভাগগুলোর যে শর্ত আছে সেই শর্তগুলো মেনটেন করে আমার 7টা অ্যান্সার করতে হবে। তাহলে আমাকে আগে ভাবতে হবে যে আমার এই 2.5 ঘন্টায় আমার বিজ্ঞানের প্রশ্নের জন্য প্রায় 30 মিনিট, আর যেগুলো সাধারণ বিভাগ বা যেগুলোতে তোমার 70 নম্বর লিখিত থাকে সেখানে প্রায় 20 থেকে 21 মিনিটের মতো সময় পাওয়া যায়। আমি ওটাকে 20 মিনিটই ধরবো আর কি। তাহলে আমার একটা অ্যান্সার করতে হচ্ছে 20 মিনিটে, আবার আর একটা অ্যান্সার করতে হচ্ছে 30 মিনিটে। তাহলে আমি 20 মিনিটে যদি অ্যান্সার করি তাহলে আমার রিভিশন করব কখন? তো এই ক্ষেত্রে আমি বলবো, যেখানে 7টা অ্যান্সার করতে হয় সেখানে তুমি 18 মিনিটে অ্যান্সার করা যায় এরকম ভাবে আগে থেকেই প্র্যাকটিস করো, ওইভাবে হাতটা চালু করো। আর যেটা 30 মিনিটে অ্যান্সার করা যায় সেখানে তুমি আগে থেকে হাত প্র্যাকটিস করার চেষ্টা করো যে এটা যেন 25 মিনিটে করা যায়। তাহলে হবে কি, যে তোমার হাতে যে সময়টা থাকবে ওখানে 7 দু 14 মিনিট, অথবা এখানে প্রায় 25 মিনিট। এই সময়টা তোমাকে কোনো কারণে কোনো কোনো প্রশ্নে হয়তো একটু বাড়তি সময় লাগবে, সেই সময়টা রিকভারি করতে সাহায্য করবে, প্লাস রিভিশন দিতে সাহায্য করবে। খাতা লেখা শেষে ফার্স্ট কাজ হলো তোমার যথাযথভাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখছো কিনা, এটা খাতা যাচাইয়েরও আগে তোমার এটা যাচাই করা উচিত। যথাযথভাবে তুমি সাবজেক্ট কোড, সেট কোড এগুলো পূরণ করছো কিনা, এগুলো যাচাই করার পর প্রথম কাজ হলো নাম্বার চেক করা, যে আমি যথাযথভাবে নম্বর দিয়েছি কিনা। তো যথাযথভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা এটা তোমার চেক আপ করা উচিত। তারপর তোমার খাতার শুদ্ধ অশুদ্ধ বিষয়গুলো, তো অনেকে দেখা যায় নাম্বার ঠিক দিছে কিনা, ঠিক সিরিয়াল মানে খাতাগুলো সিরিয়াল করছে কিনা, অতিরিক্ত খাতাগুলো সেভাবে যেভাবে নিয়ম সেটা করছে কিনা, এগুলো নিয়ে তার কোনো টেনশন নাই। তার টেনশন হলো আগে সে ঠিক লিখছে কিনা, কি করছে কিনা, এর নেক্সট সে বারবার উল্টে পাল্টে দেখতেছে। দেখা যাচ্ছে যে তার আসলে নাম্বারিং এ কোথাও ভুল হয়ে আছে অথবা কোনো সমস্যা হয়ে আছে, আর পরবর্তীতে এটি সংশোধন না হওয়াতে সে কিন্তু দেখা যাবে যে ফাইনালি পরীক্ষাতে কিন্তু ধরা খাবে। কারণ বোর্ড পরীক্ষাতে কিন্তু এইরকম নাম্বারের একটা ঘর আছে, এই ঘরে কিন্তু এরকম করে একেবারে নাম্বারিং করাই আছে। এটি হয়তো 1, এখানে হয়তো 2, এরকম করে, মানে একের, এখন কোনো কারণে তুমি 2-এর অ্যান্সার 2টে করছো, আবার যা 5-এর অ্যান্সার 3টে করছো, আবার দেখা যাচ্ছে 7-এর অ্যান্সার 2টে করছো। এখন তুমি করলে কি, তোমার অ্যান্সার করা দরকার 5টা, তুমি অ্যান্সার করে যাচ্ছ 7টা থেকে। মানে যখন যেটি যা পাসও করে দিছো, ভাবছো যে আমি তো বহুত অ্যান্সার করছি, কিন্তু এখানে সে ধরা খাবা। বুঝতে পারছো কি, যে তোমার অ্যান্সারটা যথাযথ হয়েছে কি না, কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা, এগুলো যাচাই করা উচিত। তা আজকে আমরা আলোচনা এইটুকুই সীমাবদ্ধ রাখবো। আর পরীক্ষার খাতায় লিখা, এটা নিয়ে আমি আগামী দিন ইনশাল্লাহ সার্বিকভাবে কথা বলবো, এবং হাতে কলমে প্রায় অন্তত 4-5টা বিষয়ের ওপর আমি লেখা দেখাবো, যে কোন সাবজেক্টের কি ক্যাটাগরিতে লিখলে তোমরা ভালো নম্বর আশা করতে পারো। আবার সেক্ষেত্রে দেখা যাবে যে প্রশ্ন কমন না হলেও আমরা যেন আমাদের যুদ্ধটা রাখতে পারি। প্রশ্ন কমন হয়নি কিন্তু আমাদের ধারণা আছে, সেক্ষেত্রেও আমরা লেখাগুলো কিভাবে লিখলে আমাদের একটা ভালো মানে মার্কস আসবে, সেই কৌশলগত অপশনগুলো ইনশাল্লাহ সামনে দিন এটা দেখাবো। তা আজকে আলোচনা আমরা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।